হ্যালো, সবাই কেমন আছি? আমরা একটু মনের কথা বলবো, মন নিয়ে কথা বলবো, গল্প করবো, আনন্দ করবো। তোমার মন ভালো রাখলে, শরীর ভালো রাখলে তুমি অবশ্যই তোমার স্বপ্নের কাছে পৌঁছাতে পারবে। আমি যথেষ্ট বড় হয়েছি, রাগকে ম্যানেজ করব। রাগ হলেও বলেছে শেয়ার করব, করতে থাকো। দুই হাতে পড়ে গেলে বসে যাব। এবার এক হাতে ধরে রাখো। এইবার এক আঙ্গুলে এই যে এইভাবে 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 ধরে রাখো। এবার ফু দাও, জায়গায় দাঁড়িয়ে ফু দিয়ে ধরে রাখতে হবে। স্টার্ট দাও, পাস করো, দেখি কে কাকে কত দ্রুত। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, পাস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলা শিখতে হবে, যেটা আমার প্রোটেকশনকে নষ্ট করবে। সবাই একদম হাত তুলি। এই যে দেখো, তুমি হাত তুলেছো, এখন এইভাবে করো, পিছনে নাও, ঘুরে যাও। এখন তার ঘোরা যাবে না। এই যে দেখো, আমার এই সীমানার মধ্যে আমি কাকে আসতে দিব বা দিব না, এইটা আমাকে নির্ণয় করতে হবে। নো, আমার এই বাউন্ডারি তৈরি করতে হবে। এটা আমার সেফ প্লেস, ঠিক আছে? বয়সন্ধি কালের এই সেফ প্লেস মানে একজন বন্ধু, কথার কথা, ছেলে হোক মেয়ে হোক, সে একটা নেগেটিভ বিষয় নিয়ে এসছে, কথা যে হ্যাঁ ধূমপান কর, আমাকে সিগারেট দিচ্ছে, আমি এখানে আসতে দিব না। বলে যে নো, কি বলবো? নো। সে বলবে না, তুই না আমার বন্ধু, জিগরি দোস্ত, আয় দুটা টান দেই, দেওয়া যাবে না। টিচার হতে চাই, ঠিক আছে? তুমি নার্স হতে চাই, আমি পারবো, আমি যথেষ্ট শক্তিশালী। যখন আমি কোনো কাজ করলেও কেউ আমাকে ভালো বলে না, যখন আমার পড়াশোনায় চাপ থাকে, সবসময় আম্মুর সাথে আমার কষ্টের বিষয়গুলো শেয়ার করি, যার কারণে আমার তেমন একটা মন খারাপ হয় না। আমি যখন আমার পছন্দের কাজ করতে পারি না, তখন আমার মন খারাপ হয়। আমার আম্মুর সাথেই শেয়ার করি, কারণ আমার আম্মু সবসময় আমাকে অনুপ্রেরণা দেয়। আমি যদি মন খারাপ করি, কোনো একটা বিষয়ে রাগ করি, কোনো একটা বিষয়ে খুশি হই, আমার আম্মু সবসময় ভালো একটা উপদেশ দেয়, সবসময় অনুপ্রেরণা দেয়। তাই আমার আম্মুর সাথেই কথা বলতে বেশি ভালো লাগে। কিভাবে মাইন্ড ফ্রেশ করতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে খেতে হয়, চকলেট খেতে হয়, সেগুলো শিখছি। আজকের ওয়ার্কশপে আমি শিখেছি কিভাবে মানসিক চাপ কমানো যায়, নিজেকে ভালো রাখা যায়। আমি আজকে শিক্ষণে শিখেছি যে কিভাবে মন ভালো রাখতে হয়, অন্যদের সাথে মিলেমিশে থাকতে হয়। আমার যখন বেশি রাগ হবে তখন আমি পানি খাবো, বা যেই জায়গা আমার রাগ হয়েছে ওই জায়গাটা পরিবর্তন করব। এই ওয়ার্কশপে আমার সবথেকে বেশি ভালো লেগেছে একটা গেম, যেটা হচ্ছে নিজের স্বপ্নকে, বেলুন ফাটিয়ে নিজের স্বপ্নকে যত্ন করা। বেলুনটা যখন ফাটাবে তখন স্বপ্নটা ভেঙে যাবে, কিন্তু এই বেলুনটাকে আগলে রাখা মানে হচ্ছে আমাদের স্বপ্নটাকে আমরা আগলে রাখতে পারি, যত্ন করতে পারি। এই বেলুনটার মাধ্যমে আমি এইটাই শিখেছি। এটাকে বলে প্রজাপতি ব্যায়াম, এটা শিখেছি। এবং হাসির যে ব্যাপারটা, ওইটা শিখেছি, হাসতে হয় কিভাবে এবং মানুষের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, বজায় রাখতে হয়। একটা কলম আর একটা রাবারের মাধ্যমে আমি ওই সম্পর্কটা তৈরি করেছি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে স্থানটা ত্যাগ করা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কেননা আমরা রাগ করি, সাধারণত রাগ করি, পানি খাই, কিন্তু অনেক সময় তাতেও কাজ হয় না। তবে আমরা যেই জায়গায় থাকি সেটা ত্যাগ করার ফলে আমরা হচ্ছে একটু রাগটা কমে, এটা হচ্ছে একটা অন্যরকম একটা কথা। সেজন্য আমার এটা বেশি ভালো লেগেছে। রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, সবকিছুকে অনুভব করতে শিখেছি, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শিখেছি, স্বপ্নকে গুরুত্ব দিতে শিখিয়েছি। হ্যালো, হাই। নাগরিক উদ্যোগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার স্বপ্ন, ভালো লাগাগুলোকে বা ভালো গুণগুলোকে লিখলাম। নিজের স্বপ্ন বজায় রেখে কাজ করতে পারে, ভয় প্রতিরোধ করে সেটাকে সাহসী করে কাজ করতে। আর আমার স্বপ্ন হচ্ছে সমাজ সেবা করা। কয়েক মিনিটের রিল্যাক্সেশন আমার ব্রেন থেকে সেরোটোনিন বের করবে। আরাম করি, আবেগকে ছেড়ে দেই, ধরে না রাখি, স্বপ্নটাকে দেখি, নিজের ভিতরের শক্তিটাকে অনুভব করি। কাজের মধ্যে দুইটা প্রত্যাশা, যে আমি এই 3 দিনে 2টা জিনিস আমি অন্তত জানতে চাই। প্রবলেমটা কি, সেটা কিভাবে চেনা যায় সেটা আমি দেখতে চাই। আহা, হি হি, শ্বাস নেই, ছেড়ে দেই,
ছাত্রের সাথে যখন আমি কাউন্সিলিং করবো তখন আমার টিচার রোলটাকে সাইডে রাখতে হবে। 10টা স্টেটমেন্ট আছে, যদি আমি শূন্যের ঘরে টিক দেই মানে এটা আমার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য না। কেউ যদি মনে করেন আমার প্যারা কাউন্সিলিং সম্পর্কে বেসিক বা মৌলিক জ্ঞান একদম অনেক রয়েছে, সে দিবেন 3-এ ঠিক ওই ঘরে। আপনি এটা লিখেন, এটা কি ডায়ালগ, মনোলগ, সবাই সবার সাথে শেয়ার করেন, এটা কি বলা হয় মাল্টিলগ। যে আজকে আপনাকে ডেকেছি, আমাদের যে শিশু আছে, আপনার যে সন্তান আছে, ওকে নিয়ে আমরা কথা বলতে চাই। বাচ্চাটা দুষ্টামি করছে, আমরা কি দেখি, কি দেখি, এই যে দুষ্টামি কেন করেছে বাচ্চাটা, হোয়াট ইজ দ্য ইস্যু, প্রবলেম সেন্টার্ড মাইন্ড। সমস্যা থাকবে, ভবিষ্যৎ কেন্দ্রিক করে চিন্তা করে সমাধান কেন্দ্রিক হতে হবে। বিষয়গুলোকে বুঝতে পারলাম, তাহলে প্যারা কাউন্সিলিং এবং সাধারণ কাউন্সিলিং এর মধ্যে পার্থক্যই হচ্ছে এটা। তাহলে ব্রেইনের ভাষা আছে। এটা থেকে এতটুকুই বুঝতে পারছি যে আমাদের অবশ্যই যিনি উপস্থাপক থাকে এবং যারা অংশগ্রহণ থাকে তাদের মধ্যে একটি মাল্টি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যার কাছে আমরা সুবিধা যাব তাদেরকে ওখানে ইনভলভেশন করাতে হবে। তখন ওই ওনারা একটু আপনার কাউন্সিলর হিসেবে ফিডব্যাক দিবে, তখন কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, জাস্ট লিসেন করতে হবে। একটু জোরে শ্বাস নিয়ে আমরা, ঠিক আছে, উপরে যাই। প্রত্যেকটা শিশুরই তার একটা চক্রের মধ্য দিয়ে যায়, হ্যাঁ, 12 বছর থেকে 18 বছর, এই যে একটা সময় বয়ঃসন্ধি কাল আমরা বলি, শুধু তার শারীরিক পরিবর্তন না, তার মানসিক পরিবর্তন, তার হরমোনাল চেঞ্জ, বডিলি চেঞ্জ। এই বয়সের শিশুরা আবেগতাড়িত হয়, তারা আবেগটাকে প্রপারলি মেনটেন করতে পারে না। ফলে এই যে বিষয়গুলো রয়েছে, আবেগীয় বিষয়টা, এটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা ইমোশনাল কোশন বলি। তারা এই শিশুগুলো তাদের যে সমস্যা আছে দেখবেন তারা আবেগটাকে মেনটেন করতে পারে না। মনোসামাজিক বিষয়টা আসলে এটা দুইটা অধ্যায়, একটা হলো মন, একটা হলো সামাজিক। আমরা অনেক সময় দেখা যায় মনকে গুরুত্ব দেই, সমাজকে গুরুত্ব দেই না, অনেক সময় সমাজকে গুরুত্ব দিলেও মনকে গুরুত্ব দিই না। মনও মানে মন, তো মানুষের যদি মনই ভালো না থাকে, সুস্থ না থাকে, স্বাভাবিক না থাকে, তাইলে সে সামাজিকভাবে সে কিভাবে প্রতিষ্ঠিত হবে বা সমাজকে কিভাবে সে উন্নয়নের পথে এগিয়ে নেবে। আমাদের স্টুডেন্টদের কথাগুলো শুনে আমাকে হৃদয়ে ধারণ করতে হবে যে তার বিষয়গুলোর জন্য আমি আমার কাছে নিয়ে এই প্রবলেমগুলো আমার মতো করে নিয়ে তার প্রশ্নোত্তর হোক বা কোনো বোঝানোর মাধ্যমে হোক তাকে সেবা দিতে পারবো বলে আমি মনে করি। নতুন অনেক কিছু শিখেছি, যেমন প্যারা কাউন্সিলিংটা আগে জানা ছিল না, ফ্যাসিলিটেশন কি, তারপরে প্যারা কাউন্সিলিং যে হৃদয়ে ধারণ করতে হয় এটা আমার জানা ছিল না। শিক্ষার্থীর মেধার বিকাশ সাধিত হবে এবং সে ভালো লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে। এই জন্য আমি মনে করি মনোসামাজিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের অনেক টাইমে পড়াশোনার প্রতি মনোযোগ থাকে না, তখন আমরা তাদের মনোযোগ বাড়ানোর জন্য এই টেকনিকটা তাদের অবলম্বন করতে পারি যাতে তাদের মনোযোগটা বৃদ্ধি পায়। আমরা এখানে যে এই ট্রেনিংটা অর্জন করলাম এটা তাদের মাঝে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে অনেক দিক থেকে তারা উপকৃত হবে বলে আমি মনে করি। শুধু স্টুডেন্ট না, তাদের সামগ্রিক সমস্যাগুলি একজন অভিভাবককে ডেকেও আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাও আমরা নতুন করে শিখেছি। একজন শিক্ষার্থী তো সমাজে বসবাস করতে হলে তার অন্যান্য পরিবেশ আছে, যেমন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদের সাথে সমাজের যে অবস্থাটা এবং অবস্থাটা যদি অনুকূলটা ভালো থাকে সেখানে ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়। আমরা এই যে স্যার যে আমাদেরকে হাসির ব্যায়াম দেখাইলো, তারপরে এই যে মেডিটেশন করাইলো, তারপর স্বাস্থ্য বিষয়ে যে বিভিন্ন ব্যায়াম করাইলো, সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে নিল। আমাদের সেই অনুভূতির মাধ্যমে আমাদেরকে ওইখানে এই ছোটবেলায় নিয়ে গেল। অ্যাসেম্বলিতে এই বিষয় আমি সপ্তাহে অত 2 একদিন আমি এই বিষয়টা আলোকপাত করব যাতে আমার শিক্ষার্থীর উপকৃত হয়। স্টুডেন্টের সাথে আলোচনা করে তাদের মনোযোগ কিভাবে বৃদ্ধি করা যায়, পড়াশোনার প্রতি মনোযোগ কিভাবে আসে, কথা বলে তারপর টিচারের কাছে জানাবো, প্রধান শিক্ষকের কাছে, তাদের যাতে একটা ক্লাস সপ্তাহে একদিন করা যায়, তাদের মনোযোগ কিভাবে আরো বৃদ্ধি করা যায়। যে শিক্ষার্থী রয়েছে তাদের মানসিক যে সমস্যাগুলো আছে চিহ্নিত করব এবং তাদের সমাধান করার চেষ্টা করব। সমস্ত শিক্ষকদের নিয়ে এইখানে আমি যেই বিষয়গুলা উপলব্ধি করলাম এই 3 দিনে, তাদেরকেও এই কৌশলগুলা অবলম্বন করা শিখাবো এবং বিশেষ করে যারা শ্রেণী শিক্ষক আছে তাদেরকে বলবো মনোবিজ্ঞানের যে বিষয়গুলো থাকে এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টদের জন্য তথা দেশের জন্য ভালো হবে বলে আমি মনে করি।